আমার স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে 2021 সালের নভেম্বর মাসে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 8-এর ষষ্ঠ শ্রেণীর বা ক্লাস 6-এর 50 নম্বরের প্রশ্নের উত্তরগুলি সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 3টি প্রশ্ন রয়েছে। দুই দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে 3 নম্বরের প্রশ্ন। 3 দাগে বিমানন শব্দটি খুঁজে লেখো। এখানেও 3টি প্রশ্ন রয়েছে। 4 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। এখানেও 3টি প্রশ্ন। 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে। 6 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 5টি প্রশ্ন। আর 7 দাগে 8-10টি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 3টি প্রশ্ন। এরপর উত্তরগুলি আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। পরিবেশ ও ইতিহাস ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8। একের দাগে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1.1 দাগের প্রশ্ন। এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে এশিয়াতে, পূর্ব আফ্রিকাতে, আমেরিকাতে। সঠিক উত্তরটি হল পূর্ব আফ্রিকাতে। 1.2 দাগে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ড্যাশ যা ফ্রাঁসোয়া জারিজ, চার্লস ম্যাসন, দয়ারাম সাহানি। সঠিক উত্তরটি হল যা ফ্রাঁসোয়া জারিজ। 1.3 দাগে হরপ্পা সভ্যতার ড্যাশ যুগের ইতিহাস, প্রাগ ইতিহাস, প্রায় ইতিহাস, ঐতিহাসিক। সঠিক উত্তরটি হল প্রায় ইতিহাস। 2.2 দাগের প্রশ্ন। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ খ স্তম্ভ বন্দর নগর, বৃহৎ স্নানাগার, উঁচু এলাকা ক স্তম্ভে রয়েছে। খ স্তম্ভে সিটাডেল, লোথাল, মহেঞ্জোদারো। উত্তরটি দেখো। বন্দর নগরের সঙ্গে লোথাল, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, উঁচু এলাকাকে সিটাডেল বলে। 3 দাগে বেমানান শব্দটি খুঁজে লেখো। সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ। এখানে বেমানান শব্দটি হল মহাকাব্য। 3.2 দাগে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মণ। এখানে বেমানান শব্দটি হল গার্হস্থ্য। 3.3 দাগের প্রশ্ন। বিদত সভা সমিতি, রত্নীন। এখানে বেমানান শব্দটি হল রত্নীন। 4 দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 4.1 দাগের প্রশ্ন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অশোক। উত্তরটি সত্য। 4.2 চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান। উত্তরটি মিথ্যা। 4.3 দাগের প্রশ্ন। বিনয় পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। উত্তরটি মিথ্যা। 5 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। মেহেরগড় সভ্যতা কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো? এটা হচ্ছে 5.1 দাগের প্রশ্ন। উত্তর। মেহেরগড় সভ্যতায় উৎপাদিত কৃষিপণ্যগুলি 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে পাওয়া যায় গম ও যব জাতীয় শস্য, আর দ্বিতীয় পর্যায়ে গম ও যবের পাশাপাশি পাওয়া যায় কার্পাস চাষের নিদর্শন। মেহেরগড় সভ্যতা পৃথিবীর প্রাচীন কার্পাস উৎপাদন কেন্দ্র। 5.2 দাগের প্রশ্ন। উপমহাদেশের পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। উত্তর। ভারতীয় উপমহাদেশে পুরনো গুহা বসতির প্রমাণ পাওয়া গেছে হুনসগি, ভীমবেটকা, বাগোর প্রভৃতি স্থানে। 5.3 দাগের প্রশ্ন। বেদের আরেক নাম শ্রুতি কেন? উত্তর। বেদ প্রথম দিকে লিখিত আকারে ছিল না। ঈশ্বরের বাণী মুনি ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মুখস্থ করত। শুনে শুনে মনে রাখা হতো, তাই বেদের আরেক নাম হলো শ্রুতি। 5.4 দাগের প্রশ্ন। জনপদ কি? উত্তর। প্রাচীনকালে বাংলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় জনগণ বসবাস করত তাদের সমষ্টিকে জনপদ বলে। 6 দাগে 4-5টি বাক্যে উত্তর দাও। মেগালিথ কি? 6.1 দাগের প্রশ্ন। মেগালিথ কি? উত্তর। মেগালিথ হচ্ছে এক প্রকার প্রাচীন পাথর যা কোনো স্থাপত্য বা মিনার তৈরি করতে এককভাবে বা অনেকগুলো নিয়ে ব্যবহৃত হয়। আর মেগালিথিক মানেই হচ্ছে এই বিশেষ প্রাচীন পাথরের তৈরি কোনো স্থাপনা যা মর্টার বা কনক্রিটের ব্যবহার ছাড়াই তৈরি করা হয়েছে এবং অতি অবশ্যই যা প্রাগ ঐতিহাসিক বলে অভিহিত করা যায়। পরবর্তীতে নির্মিত স্থাপনাগুলোকে অবশ্যই মনোলিথিক বলে অভিহিত করা যায়। 6.2 দাগের প্রশ্ন। জাতকের গল্পের মূল বিষয়বস্তু কি?
উত্তর, জাতকের মূল চরিত্র বা অতীতের বোধিসত্ত্বই বর্তমানের বুদ্ধ। অতীত জীবনের সাথে বর্তমান জীবনের সম্পর্ক স্থাপন করা হয়, যাকে সমবধান বা সমাধান বলা হয়। জাতকের উপদেশ ও নীতিশিক্ষা মানুষকে মৈত্রীপরায়ণ, দয়াবান, সৎ ও আদর্শবান হতে শেখায়। 6.3 দাগে টিকা লেখো অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে রচিত কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি অর্থনীতি নয়, রাষ্ট্রনীতি বিষয়ক গ্রন্থ। কেউ কেউ মনে করেন কৌটিল্য একটি ছদ্মনাম। কেউ কেউ মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী চাণক্যই অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। 1905 খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর শ্যাম শাস্ত্রী এই গ্রন্থটির পাণ্ডুলিপি আবিষ্কার করেন। গ্রন্থটি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি, তবে মোট 15টি ভাগে বিভক্ত। এই গ্রন্থটি 6000 শ্লোক থেকে মৌর্য যুগের রাজ্য শাসন পদ্ধতি, রাজস্ব নীতি, দেওয়ানি ও ফৌজদারি আইন, রাষ্ট্রের নিরাপত্তা, গুপ্তচর বিভাগ, পৌর প্রশাসন, নারীর অধিকার, বিবাহ বিচ্ছেদ, বিধবা বিবাহ, গণিকা বৃত্তান্ত প্রভৃতি বিষয়ে জানা যায়। অর্থশাস্ত্র গ্রন্থটি এক কথায় সমকালের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দর্পণ। 6.4 দাগের প্রশ্ন, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? উত্তর, কারণ এই গুপ্তচররা বাদশাহকে সমস্ত কিছু সম্পর্কে অবহিত করেছিল, এমনকি সেই রাজ্যের মিনিট বিশদ বা যা রাজ্যকে যথাযথ এবং সুষ্ঠুভাবে পরিচালিত করতে সহায়তা করেছিল। গুপ্তচরদের এলোমেলোভাবে বাছাই করা হয়নি, পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছিল। 6.5 দাগে টিকা লেখো হর্ষচরিত। উত্তর, বাণভট্ট হর্ষবর্ধনের নিয়ে হর্ষচরিত কাব্য লেখেন। এটি আদিতে একটি প্রশস্তি কাব্য, অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে। পাশাপাশি পুষ্যভূতিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন আর বাণভট্ট। হর্ষবর্ধনের গুণগান করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন বাণভট্ট। যেমন রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন। হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনায় বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগান, এর জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। 7 দাগে 8-10টি বাক্যে উত্তর দাও। তুমি কি মনে করো আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন? উত্তর, মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি যুগান্তকারী পরিবর্তন ঘটেছে তার মধ্যে অন্যতম হল আগুনের আবিষ্কার ও তার ব্যবহার। এই আবিষ্কারের ফলে মানুষের জীবনশৈলী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। আগুন আবিষ্কার খোলা আকাশের নিচে বা গুহাবাসী মানুষের শীতে যেমন উষ্ণতা দিয়েছিল, ঠিক তেমনি রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে। খাদ্যাভ্যাসে কাঁচা মাংসের স্থানে তারা খেতে থাকলো পোড়ানো মাংস, ফলে শারীরিক গঠনের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এসেছিল। 7.2 প্রশ্ন, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? উত্তর, বৈদিক যুগের শুরুতে ব্যবসা বাণিজ্যের তেমন চল ছিল না। সমস্ত মানুষই ছিলেন পশুপালক বা কৃষিজীবী। বৈদিক যুগের মধ্যবর্তী সময়ের থেকে বেশি সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের সূত্রপাত হয়। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কথা জানা যায়। মূলত এই সময় ভারত থেকে বনৌষধি, তামা, চন্দন কাঠ, পশুচর্ম, হাতির দাঁত রপ্তানি হতো। আমদানি করা হতো সুগন্ধি, কাঁচ, টিন ইত্যাদি। 7.3 দাগের প্রশ্ন, নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? উত্তর, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি বদলাতে শুরু করে। নতুন নতুন নগর গড়ে ওঠে। ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধনী ছিল। যজ্ঞে পশু বলি দেওয়া কৃষকদের পক্ষে ছিল ক্ষতিকর। আগে বর্ণ ভাগ ছিল কাজের ভিত্তিতে, পরে তা জন্মগত ও ধর্মের বহুলতা, আচার সর্বস্বতা একসময় বৈদিক ধর্ম থেকে সাধারণ মানুষকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করেছিল। সমুদ্র যাত্রা নিষিদ্ধ, সুদে টাকা খাটানো নিন্দনীয় প্রভৃতি বিষয় শুরু হওয়ায় ব্যবসায়ীরা বিপদে পড়েছিল। তাই তারা নতুন ধর্মের দিকে ঝুঁকতে আরম্ভ করেছিল। বৈশ্যদের পাশাপাশি ক্ষত্রিয়রা নতুন ধর্মের দিকে ঝুঁকেছিল, যা হবে সহজ সরল। এই চাহিদার জন্য পথে এসেছিল দুটি নতুন ধর্ম, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। ব্রাহ্মণ্য ধর্মের যাগযজ্ঞের বিরোধিতা করে, পশু বলি নিষিদ্ধ করে, বেদের বিরোধিতা করে ধর্ম সম্পর্কে এক নতুন পথের সন্ধান দেয়।
এইসব ধর্মের প্রচার করার জন্য নতুন নতুন অনেক কথা বলেছিল, যা সাধারণ মানুষকে যাগযজ্ঞের বিরোধিতা করে, পশু বলি নিষিদ্ধ করে, বেদের বিরোধিতা করে, ধর্ম সম্পর্কে নতুন পথের সন্ধান দেয়। এইসব ধর্মে প্রচার করার জন্য নতুন নতুন অনেক কথা বলেছিলেন, যা সাধারণ মানুষকে আকর্ষণ করেছিল। আর এই নতুন ধর্মমতগুলোই নব্য ধর্ম নামে পরিচিত হয়েছিল। তোমরা প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।